আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া উইকনেস পার্ট 24। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করি। আর কালকে সে আসলে আশিকের সাথে তার বাবার বিয়ের পাকা কথা বলানোর জন্যই এই রিসোর্টে তাকে সারপ্রাইজ দিতে এসেছিল, কিন্তু ওই বখাটে ছেলেদের বদমাইশির কারণে সে ভুল করে আশিককে দোষী ভেবে বসেন। তানিশ এবার আলতো করে আশিকের টেবিলের উপর রাখা হাতটার উপর নিজের হাত রাখলো। বললাম তো সরি, আসলে কালকে ওই বখাটে ছেলেটা যখন কাগজটা ছুড়ল আমি পেছনে ঘুরতেই শুধু তোমাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আর তুমি তো জানো আমার রাগ কেমন। এখন বলো, তোমার বাবার সাথে বিয়ের কথাটা কখন বলছো? আশিক তানিশের হাতের উষ্ণ ছোঁয়া পেয়ে নিজের সব রাগ ভুলে গেল। সে একটু হেসে বলল, ইনায়াকে আজ বিকেলে সব বলবো ভাবছি। ও রাজি হলে বাবাকে বলতে আর কোনো সমস্যা হবে না। তানিশের খুশিতে ঝলমল করে উঠল। তারা দুজন সকালের আলোয় নিজেদের পুরনো দিনের গল্পে মগ্ন হয়ে গেল। দুপুরের সোনাঝরা আলোয় রিসোর্টের ড্রয়িং রুমে তখন এক খুশির হাওয়া বইছিল। লবির সেই ঝড় ঝাপটা কাটিয়ে আশিক, রুদ্র, আলিনা আর ইনায়া একসাথে বসে কফি খাচ্ছিল। ঠিক তখনই আশিক লাজুক ঘেঁষে তানিশার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা এবং তানিশার দেশে ফেরার আসল কারণটা সবার সামনে খুলে বলল। কথাটা শোনা মাত্রই ইনায়া খুশিতে সোফা থেকে প্রায় লাফিয়ে উঠল। তার মলিন মুখে এক লহময় এক আকাশ আনন্দ এসে ভর করল। সে একই সাথে প্রচণ্ড খুশি আর অবাক হয়ে বলল, কি, তানিশ আপু তোমার গার্লফ্রেন্ড? ও মাই গড ভাইয়া, কিন্তু তুমি আমাকে আগে বলনি কেন? পাশে বসা রুদ্র কফির মগে চুমুক দিয়ে চোখ কপালে তুলে বলল, আরে পিচ্চি, তুমি তো তাও আজ জানলে। আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে কিছুই জানতাম না। আমাকেও বেটা এক ফুটা টেরও পেতে দেয়নি। আশিক মাথা চুলকোতে হেসে বলল, আরে তোরা তো একতরফা বলেই যাচ্ছিস, আমার অবস্থাটা কেউ বুঝলি না। মেয়েটা হঠাৎ না জানিয়ে বিদেশ থেকে এসে সোজা লবিতে চর কষিয়ে দিল। ও কত রেগেছিল ভাবতো। কাল ওর ওই রণচণ্ডী রূপ দেখে আমার কি আর বিয়ের কথা বলার সাহস ছিল? আজ সকালে সাদিকে সব ভুল বুঝাবুঝি সলভ করে এসেছি। ইনায়া অধৈর্য হয়ে আশিকের হাত ধরে টেনে বলল, তাহলে আর দেরি কেন ভাইয়া, চলো আমরা এখনই গিয়ে তানিশাপুর বাবার সাথে বিয়ের কথা পাকা করে আসি। আশিক মৃদু হেসে বোনের মাথায় হাত রেখে বলল, আরে হুট করে বললেই তো হয় না রে পাগলি, একটু সময় দে। ওনারা এই রিসোর্ট থেকে 1 কিলোমিটার দূরে অন্য একটা রিসোর্টে আছেন। আমরা আজ সন্ধ্যার দিকে যাব তো কথা বলতে। এরপর তাদের মধ্যে আর কিছুক্ষণ হাসাহাসি আর আনন্দক্ষণ কথাবার্তা চলল। অন্যদিকে জায়ান সিংহানিয়া আর জ্যাক সকাল সকালই রিসোর্ট থেকে বেরিয়ে গিয়েছিল তাদের কিছু পুরনো জরুরি বিজনেস মিটিংয়ের জন্য। রিসোর্টের চারপাশে পাহাড়ি পরিবেশটা তখন ছায়া সুনিবিড়। পর্যটকেরা যে যার মতো ব্যস্ত, কিন্তু এক অদৃশ্য মনস্তান্ত্রিক টানটান উত্তেজনা যেন পুরো বাতাসকে ভারী করে রেখেছিল। সময় গড়িয়ে বিকেল পার হয়ে সন্ধ্যা নামল এবং দেখতে দেখতে রাত বাড়ল। কাজ শেষ করে জায়ান আর জ্যাক যখন রিসোর্টে ফিরল তখন রাত প্রায় 10:30। ওদিকে ঠিক 8:30 নাগাদ আশিক, ইনায়া আর আলিনা মিলে তানিশাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রুদ্রর সিআইডির একটা অফিসিয়াল ফাইল নিয়ে জরুরি কাজ থাকায় সে ওদের সাথে যেতে পারেনি। ঠিক 1 কিলোমিটার দূরে সেই বিশালবহুল আলো ঝলমলে রিসোর্টের সামনে এসে যখন আশিকদের গাড়িটা থামল, ইনায়ার চোখ জুড়িয়ে গেল। রিসোর্টের প্রবেশদ্বারটা ধবধবে সাদা পাথরে তৈরি, আর ভেতরের বাগানটি অসম্ভব সুন্দর, আলো দিয়ে সাজানো। বাগানের ঠিক মাঝখানে একটা বড় রাজকীয় বসার জায়গা ছিল। আশিকরা ভেতরে ঢুকতেই দেখল তানিশা আর তার বাবা আহমেদ শিকদার আগে থেকেই সেখানে বসে আছেন। তানিশাকে আজ একটা হালকা নীল রঙের জামদানি শাড়িতে অপূর্ব লাগছিল। কালকের সেই রাগী মেয়েটি আজ লজ্জায় বারবার মাথা নিচু করে রাখছিল। আশিক নর্মালভাবে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ইনায়া ও আজিনা মৃদু হেসে সালাম দিল। আহমদ শিকদার অন্তত রাশভারী কিন্তু অমায়িক একজন মানুষ। তিনি হাসি মুখে ওদের বসতে বললেন। কুশল বিনিময়ের পর চা নাস্তা এলো এবং একসময় মূল আলোচনা অর্থাৎ বিয়ের প্রসঙ্গ শুরু হলো। সাধারণ একটি বাঙালি পরিবার বিয়ে ঠিক করার সময় বাবা মাকে নিয়ে যেসব আনুষ্ঠানিক প্রশ্ন করা হয়, আহমেদ সাহেব ঠিকও তাই করলেন। তিনি আশিকের দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলেন, বাবা আশিক, সব তো বুঝলাম, কিন্তু তোমার বাবা মা ওনারা আজ এলেন না কেন?
ওনাদের সাথে তো আমার কোনো কথাই হলো না। বাবা মা শব্দটা শোনা মাত্রই আশিকের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো এক লহমায় বিষণ্ণতায় ঢেকে গেল। সে অত্যন্ত শক্ত গম্ভীর কণ্ঠে বলল, আঙ্কেল, আমাদের মা বাবার কথা এই পবিত্র আলোচনায় না বললেই ভালো হয়। ওনারা আমাদের জীবনে। আশিকের কণ্ঠের কাঠিন্য টের পেয়ে ইনায়া চট করে টেবিলের নিচে থেকে দাদাকে ইশারায় থামিয়ে দিল। সে পরিস্থিতি সামাল দিতে মিষ্টি করে হেসে বলল, আসলে আঙ্কেল, আব্বু আম্মু একটু ঢাকার বাইরে আছেন জরুরি কাজে। আপনি আশিক ভাইয়াকে নিজের ছেলে ভাবতে পারেন। আহমেদ শিকদার ইনায়ের এই ম্যাচুরিটি দেখে মনে মনে খুব খুশি হলেন। তিনি তানিশার দিকে তাকিয়ে আশিককে বললেন, আমার এই একটা মাত্র মেয়ে। আশিক বড্ড জেদি, কিন্তু মনটা খুব নরম। সারা জীবন ওর খেয়াল রেখো, এইটুকুই আমার চাওয়া। আশিক মাথা নিচু করে বলল, ইনশাল্লাহ আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আহমেদ সাহেব এবার চশমাটা ঠিক করে বললেন, তাহলে যখন সব ঠিকই আছে, আমরা বিয়ের তারিখটা পাকা করে ফেলি। তবে বাবা, আমার একটা বিষয়ে শর্ত আছে। শর্তের কথা শুনে আশিক আর ইনায়া দুজনে হালকা করে ভ্রুকুচকে একে অপরের দিকে তাকালো। আশিক বলল, কী শর্ত আঙ্কেল? আহমেদ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আসলে নিয়তি আর নজরের জিনিসটা খুব মানি। আমি চাই না এটা বেশি ধুমধাম করে এই বিয়েটা হোক। গায়ের হলুদ মেহেন্দি এইসব জাঁকজমক আমার একদম পছন্দ না। আমি চাই খুব নর্মালি ঘরোয়াভাবে আগামী 2-3 দিনের মধ্যেই শুধু বিয়েটা হয়ে যাক। বিয়ের পর তোমরা চাইলে একটা বড় পার্টি রেখে দিতে পারো, আমার আপত্তি নেই। পাশ থেকে আলিনা একটু অবাক হয়ে বলে উঠল, কিন্তু আঙ্কেল, এত তাড়াহুড়ো? মানে মাত্র 2-3 দিনের মধ্যে? আহমেদ সাহেব মলিন হাসলেন, হ্যাঁ মা, আমি জানি খুব তাড়াহুড়ো হচ্ছে। আসলে আমি চাচ্ছি কদিনের মধ্যে বিয়েটা চুকিয়ে দিতে। আমার চিকিৎসার জন্য বিদেশে চলে যেতে হবে। হার্টের অবস্থা বড্ড খারাপ। যদি এখানেই আমার কিছু হয়ে যায়, আমি অত্যন্ত মরার আগে আমার একমাত্র মেয়ের একটা গতি দেখে যেতে চাই। বাবার মুখে মৃত্যুর কথা শুনে তানিশা রেগে গিয়ে ওর হাত চেপে ধরল। বাবা! তাদের এই ভালোবাসার ধমক দেখে সবাই হেসে বলল। আশিক তানিশার দিকে এক পলক তাকিয়ে আহমেদ সাহেবকে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যেভাবে চান সেভাবেই হবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন তারা নিজেদের রিসোর্টে ফিরে এলো, তখন ঘড়ি কাঁটায় প্রায় 11:40। রিসোর্টের মেইন গেটের সামনে গাড়ি থেকে নামতেই ইনায়া দেখলো রুদ্র লবিতে দাঁড়িয়ে ল্যাপটপ ব্যাগে পড়ছে। ইনায়া খুশিতে প্রায় দৌড়ে রুদ্রের সামনে গিয়ে বলল, রুদ্র, গুড নিউজ, ভাইয়ের বিয়ে একদম পাকা, আগামী পরশুই বিয়ে। রুদ্রর চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সে এক লাফে এসে আশিককে শক্ত করে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে বলল, কংগ্রাচুলেশন দোস্ত, অবশেষে তুই ব্যাচেলার লাইফ থেকে মুক্তি পাচ্ছিস। তুই রুমে গিয়ে রেস্ট নে, কাল অনেক কাজ। আশিক মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। ইনায়া যখন আলিনার সাথে ভিতরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই রুদ্র ইনায়াকে আলতো করে ডেকে থামিয়ে দিল। ইনায়া, শোনো, এখনই রুমে যাবে? চলো না, বাগানের ঠান্ডা বাতাসে জাস্ট 5 মিনিট একটু হেঁটে আসি। আজ সারাদিন তোমার সাথে ভালো করে কথাই হলো না। ইনায়া আলিনার দিকে তাকালো। আলিনা চোখ টিপে ইশারা করতে ইনায়া মিষ্টি করে হেসে রুদ্রকে বলল, আচ্ছা চলো, 5 মিনিট। আলিনা ওদের সুযোগ দিয়ে নিজের রুমে চলে গেল। রাতের রিসোর্টের বাগানটা যখন চাঁদের আলোয় এক মায়াবী রূপ ধারণ করেছে, রুদ্র আর ইনায়া পাশাপাশি ধীর পায়ে হাঁটছিল। হাঁটতে হাঁটতে রুদ্র হঠাৎ বাঁকা এসে বলল, জানো ইনায়া, আমি কিন্তু এখন পুরোপুরি বউপক্ষের লোক। ইনায়া অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, কি? এটা কেমন বিচার? রুদ্র হো হো করে হেসে বলল, এমন ভাবির পক্ষে না গিয়ে কি থাকা যায়? সো এখন আমি অফিসিয়ালি বউপক্ষ। ইনায়া হেসে কুল পাচ্ছিল না। সে মাথা নেড়ে বলল, আপনাদের ছেলেদের না সত্যি বোঝার কোনো উপায় নেই। মিনিট মিনিট দত বদলান আর কথা পাল্টান। ঠিক সেই মুহূর্তে রিসোর্টের দোতলায় অন্ধকার বারান্দায় এসে এক হাতে কফির মগকে হাতে নিয়ে দাঁড়িয়েছিল জায়ান সিংহানিয়া। সে ওপর থেকে নিজের বাগানের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই তার দৃষ্টি নিচে ইনায়া আর রুদ্রের উপর পড়ল। তার পুরো শরীর যেন এক চরম অগ্নিগিরিতে রূপান্তরিত হলো। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখল ইনায়া আর রুদ্রর সাথে কতটা প্রাণ খুলে হাসছে, কতটা অনায়াসে ওর সাথে হেঁটে বেড়াচ্ছে।
জায়ানের হাতের কফি মগটা এত শক্ত হয়ে বন্ধ হলো যে তার হাতের রগগুলো চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। ইনায়া যখন রুদ্রকে বলল, আচ্ছা রুদ্র, অনেক রাত হয়েছে, এবার আমি রুমে যাই কেমন? এই বলে সেই যেইমাত্র ঘুরতে গেল, ড্রেসের পাটটা তার নিচের পায়ে পেঁচিয়ে গেল। সে ভারসাম্য হারিয়ে ছিটকে মাটির দিকে পড়ে যেতে নিল। ইনায়া, সাবধানে! রুদ্র বিদ্যুৎ গতিতে এগিয়ে সে এক হাত দিয়ে ইনায়ার পাতলা কোমরটা জড়িয়ে ধরে নিজের বুকের একদম কাছে টেনে নিল, যাতে সে পড়ে না যায়। তো এই পার্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো পার্ট নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ।